সকাল সকাল অনুরাধা দেবীর বড় বৌমা সোনিয়া ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। এদিকে অনুরাধা দেবী বড় বৌমার নাম ধরে ডেকেই চলেছে। সোনিয়া, সোনিয়া, কোথায় তুমি? সোনিয়া, এ কি, তুমি এখানে বসে বসে ফোনে কথা বলছো? আমি সেই আধ ঘন্টা ধরে তোমাকে ডেকেই চলেছি। নিচে কখন থেকে দুধওয়ালা দাঁড়িয়ে রয়েছে। সারাদিন ফোনে এত কি করো বলো তো? ওহ মা, এত চেঁচাচ্ছেন কেন? দেখতেই তো পাচ্ছেন ফোনে কথা বলছি। বাড়ির সমস্ত কাজ তো আমি একাই করি, আপনাকে তো কোনো কিছুতে হাতই লাগাতে হয় না। তাহলে আপনার এত মাথা ব্যথা কিসের যে আমি ফোনে কি করছি না করছি? আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু এই যে দুধওয়ালাটা তখন থেকে দাঁড়িয়ে আছে, সেটার কি হবে বলো? কই কখন থেকে দাঁড়িয়ে আছে? আমি তো কিছুই শুনতে পাইনি। শুনতে পাবে কি করে? সারাক্ষণ তো কানে ফোন নিয়ে দাঁড়িয়েই আছো। ওপারের মানুষের কথা শুনবে নাকি এপারের মানুষের কথা শুনবে? এরপর সোনিয়া নিচে গিয়ে দুধ নিয়ে রান্নাঘরে চলে যায়। রান্না বান্না করার পর সে আবার ফোনে কথা বলতে শুরু করে। তখন তার শাশুড়ি নিজের ফোনের খোঁজ করতে করতে নিচে নেমে আসেন এবং রান্নাঘরে গিয়ে আবার তাকে বলে, সোনিয়া, এই তো 2 ঘন্টা থেকে ফোনে কথা বললে, আবার ফোন? আরে এটা তো আমার ফোন, তুমি আমার ফোনে কথা বলছো? হ্যাঁ মা, আসলে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে। আর মা, তখন তো আমি আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, এখন আমার বোন ফোন করেছে। তোমার বোন আইবুড়ো, বাড়িতে বসে বসে কাজ নেই তাই সারাদিনে ফোনে কথা বলতে পারে, কিন্তু তুমি তুমি তো বিবাহিত, একটা বাড়ির বউ, তোমার কর্তব্য নেই? আচ্ছা মা, আজকে আপনার কি হয়েছে বলুন তো? আপনি তো কখনোই আমার ফোন নিয়ে এত বিরক্ত হন না। বিরক্ত হব না তো কি? আমার ছোট ছেলেটার বিয়ের বয়স হয়েছে, এ নিয়ে কারোর কি মাথা ব্যথা আছে? ছেলেটাকে কবে থেকে বলছি তোর যদি কোনো পছন্দ থাকে বল। না, তোমরা যা দেখে দেবে তাই আমি বিয়ে করব। আরে এখানে তোর বিয়ের জন্য দেখাশোনা করার কেউ নেই, সেটা তো বোঝ। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। এতে এত চিন্তার কি আছে মা? আপনি তো আমাকে আগে বললেই পারতেন। কেন, পাত্রী কি তোমার পকেটে ভরা আছে নাকি? হ্যাঁ, সেই রকমই ভাবতে পারেন। আমার এক বান্ধবী আছে, কলেজে আমরা একসঙ্গে পড়তাম। তার বোন বিপাশা, মেয়েটা খুবই ভালো, ওর জন্য পাত্র খোঁজা হচ্ছে। সোনিয়ার মুখে এরকম কথা শুনে অনুরাধা দেবী একটু নরম হয়ে যান এবং বলেন, তা ভালো মেয়ে যখন, তখন কথা এগুলোই তো পারো, এতদিন ধরে বলনি কেন তুমি? আসলে একটা সমস্যা আছে। মেয়ের বাবা না খুবই গরিব, ওরা কিছু দিতে পারবে না। ওর একটা ভাই আছে, একটু ব্রেনের সমস্যা। ডাক্তার দেখাতে গিয়ে ওদের অনেক টাকা খরচ হয়ে গেছে। এইসব সমস্যার জন্য আমি আপনাকে কিছু বলিনি। আরে এতে সমস্যা কি আছে? আমি ওসব নিয়ে চিন্তা ভাবনা করি না। মেয়ে ভালো হলেই হবে। যদি সেরকম প্রয়োজন হয় তাহলে আমি সবকিছু দিয়ে ঘরের বউ করে আনবো। তুমি পরের সপ্তাহে দিন করো, আমরা পাত্রী দেখতে যাব। পরের সপ্তাহে অনুরাধা দেবী ছোট ছেলে সুজয়কে এবং বৌমাকে নিয়ে পাত্রী দেখতে যায়। পাত্রী দেখতে শুনতে খুবই সুন্দরী ছিল। অনুরাধা দেবী এবং সুজয়ের খুবই পছন্দ হয়। এমনই সময় পাত্রীর বাবা বিমলবাবু বলেন, দিদি, আপনি আমার বাড়ি থেকে আমার পরিস্থিতি অনুমান করতেও পারছেন। আমি খুবই দারিদ্র, মেয়ের জন্য কোনো গয়না করে রাখতে পারিনি, বিয়ের সময় কোনো যৌতুকও দিতে পারবো না। আরে দাদা, আমি কি আপনাকে এসব প্রসঙ্গে কোনো কথা বলেছি? আমি এসব কিছুই চাই না। আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, এক কাপড়ে মেয়েকে বিদায় করতে পারলেই হবে। সে সবই তো জানি, কিন্তু মেয়েকে এইভাবে খালি হাতে বিদায় দিলে লোকজনে তো অনেক কথা বলবে। আপনাদের তো মান সম্মান যাবে, সঙ্গে আমারও কম অসম্মান হবে। এর জন্য একটু সমাধান আমার কাছে আছে দাদা। আমি আমার তরফ থেকে আমার ছোট বৌমার জন্য কিছু গয়না দেব, সেগুলো আপনারা ওকে পরিয়ে দেবেন আর সবার কাছে বলবেন সেগুলো আপনারা দিয়েছেন। ব্যাস, এভাবে আপনার সম্মান বজায় থাকবে, আর আমারও। কি বলেন? অনুরাধা দেবীর কথা শুনে বিমলবাবুর চোখে জল চলে আসে এবং তিনি কান্না ভরা চোখে বলেন, সত্যি দিদি, আমার মেয়ের ভাগ্য যে এত ভালো হবে তা আমি কখনোই কল্পনা করতে পারিনি। এইরকম শাশুড়ি আজকালকার যুগে পাওয়া খুবই অসম্ভবের ব্যাপার। ব্যাস কাকাবাবু, তাহলে এই কথাই থাক, আর কোনো সমস্যা রইল না। কিন্তু আপনাদের কোনো কিছু সমস্যা হলে আর আমাদেরকে জানাবেন। আজ থেকে বিপাশা আমাদের বাড়ির সদস্য। কি বলো বিপাশা? সোনিয়ার কথা শুনে বিপাশা লজ্জায় মাথা নিচু করে নেয়। কিছুদিনের মধ্যেই ধুমধাম করে তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর 2 বৌমাকে নিয়ে অনুরাধা দেবী বেশ সুখেই সংসার করছিলেন। এমন সময় হঠাৎ একদিন সোনিয়ার ছোট বোন রীতিকা তাদের বাড়িতে আসে। রীতিকাকে দেখে অনুরাধা দেবী বলেন,
আরে রিতিকা, তুমি এসে গেছো? যাক, আমি এবার একটু শান্তি পেলাম। কেন আন্টি, আপনি হঠাৎ এভাবে বলছেন যে? আরে না না, আসলে তোমার দিদি সারাক্ষণ তোমার সঙ্গে ফোনে কথা বলে। এখন আপাতত কিছুদিনটা ফোন বন্ধ থাকবে। আন্টি, আপনিও না অনেক মজার মজার কথা বলেন। তাদের হাসির আওয়াজ শুনে বিপাশা বাইরে বেরিয়ে আসে এবং বলে, আরে এত হাসি মজা হচ্ছে, কে এসেছে নাকি? হ্যাঁ বিপাশা, এই হলো আমার বোন রিতিকা। ও একটু পাগল, তাই সবসময় একটু বেশিই হাসে। দিদি, তুমি আমাকে এরকম ভাবে বলবে না তো। হাই রিতিকা। হাই বিপাশা দি, কেমন আছো? তা দিদি, বিয়ের সময় তো তুমি অনেকটাই কালো ছিলে, এখানে এসে ভালো মন্দ খেয়ে আর এসির হাওয়াতে বেশ ফর্সা হয়ে গেছো দেখছি। রিতিকার হঠাৎ এরকম কথায় বিপাশা একটু অস্বস্তিতে পড়ে যায় এবং অনুরাধা দেবী বলেন, না না, ছোট বৌমা শুরু থেকেই ফর্সা, তুমি ভালো করে দেখোনি। তাছাড়া বিয়ের দিনে টেনশনে ওরকম মেয়েদেরকে একটু একটু কালো লাগে। শোনো, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা পাঠাচ্ছি। রিতিকা, সত্যি সত্যি তোর মাথাটা খারাপ, একটু বেশি কথা বলিস তুই। আচ্ছা ওসব ছাড়, বল হঠাৎ করে এলি যে? ফোনে তো আমাকে বললি না আসবি। দিদি, আসলে আমি বাবাকে বলে একটা সোনার চেন বানাবো ভাবছি, তাই তোমার সঙ্গে দোকানে যাওয়ার জন্য এসেছিলাম। এখন আমার কলেজে কিছুদিন ছুটি আছে, এই সপ্তাহটা এখানেই থাকবো ভাবছি। আরে তুই সোনার চেন এখন কি করবি? বাবা তো বিয়ের সময় তোকে গয়না দেবে। সে বাবা যখন দেবে তখন দেবে, এখন আমি কিছু কিছু সোনার গয়না করব নিজে থেকে। আমার তো সোনার গয়না খুব ভালো লাগে। পাগল মেয়ে কোথাকারের, সোনার গয়না বিয়ের পরেই ভালো লাগে দেখতে। এখন শুধু শুধু টাকা নষ্ট করিস না, ওই টাকা অন্য কোনো ভালো কাজে লাগা। রিতিকা, দিদি ঠিকই তো বলেছে, শুধু শুধু এখন থেকে গয়নার পেছনে টাকা খরচ করে কি করবে? ওই টাকা রেখে তুমি বরং রূপোর চেন করে নাও, চুরি হওয়ার ভয় থাকবে না, আর সস্তাও হবে। বিপাশা দি, তুমিও না, তুমি কি ভাবছো আমাদের টাকার অভাব আছে? এসব সস্তা জিনিস না এমনিতেও আমি পরি না। তুমি নিশ্চয়ই তোমার বিয়ের আগে ওই ধরনের সস্তার রূপোর চেনই পরতে। আমার তো মনে হয় তুমি রূপোর চেনও কোনোদিন পরনি। বলো বলো। রিতিকা, তোর কি জ্ঞান বুদ্ধি কোনোদিনও হবে না নাকি? এসব কি বলছিস তুই? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি কখনোই কোনো রকম গয়নাগাটি পরিনি। তোমরা বসো, আমি দেখি চা কত দূর হলো। রিতিকার কথা শুনে বিপাশার মন খুবই খারাপ হয়ে যায়, সে উঠে চলে যায়। সোনিয়া আবারও রিতিকাকে বকে। তখন রিতিকা বলে, ও দিদি, তুমিও না একটুতেই বেশি সিরিয়াস হয়ে যাও। আরে তুমি হলে বড় যা, এরকম একটু আধটু ছোট জায়ের পেছনে লাগতেই হয়, বুঝলে? তবেই তো মজা হবে। চুপ কর, মজা করতে গিয়ে বেচারির মনটা ভেঙে দিলি তুই। আরে বাবা গরিব বলে কি তুই ওদেরকে এভাবে বলবি? আর তোকে কে সব বললো যে ও বিয়ের আগে চেন পরেনি না পরেছে? এভাবেই সোনিয়া রিতিকাকে অনেক বকাবকি করে এবং তাকে সাবধান করে যেন সে কোনোদিনও বিপাশাকে এসব না বলে। কিন্তু রিতিকা কি কথা শোনার মেয়ে? ও সবসময় বিপাশাকে নিয়ে এরকমই করত, সবার সামনে তাকে ছোট করার চেষ্টা করত। এমনই একদিন বিপাশার পিসিমা এবং পিসিমশাই তাদের বাড়িতে আসে। বাপের বাড়ির লোক এসেছে দেখে বিপাশা খুবই খুশি হয়। সবাই তাদেরকে আপ্যায়ন করে। অনুরাধা দেবী এবং সোনিয়া রান্নাঘরে ব্যস্ত ছিল এবং এদিকে বিপাশা তার আত্মীয়দের সঙ্গে কথা বলছিল। এমন সময় তার পিসিমা বলে, বিপাশা, ওই মাসে তো পিঙ্কির বিয়ে দেব, তাই তোদের বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছি। বেশি জনকে বলতে পারিনি মা, জানিস তো বিয়ের কত খরচ। তোর বাবা ভালোই করেছিল, তোর বিয়ের আগে সব গয়নাগাটি করে রেখেছিল। পিঙ্কির জন্য এখন আমরা গয়না করছি, সোনার যা দাম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ পিসি, আগে থেকে করে রাখলেই অনেকটা সুবিধা হয়। রিতিকা বসে বসে সবকিছু শুনছিল। এমন সময় সে পাশ থেকে বলে, আরে বিপাশা দিদির গয়নাগাটি কি ওনার বাবা দিয়েছে? যে দিয়েছে তারই খরচ হয়েছে। মানে তোর গয়না কে দিয়েছে? আমি তো জানতাম দাদা এসব গয়নাগাটি করে দিয়েছে। এরকম অনেক কথাই অনেকে জানে না, সবকিছু জেনে নিতে হয়, বুঝলেন তো? যেমন আমি বুঝলাম। কি বলো বিপাশা দি, ঠিক ধরেছি তো? আরে পিসিমা, ও এরকম সবার সঙ্গে মজা করে, ওর কথা বাদ দাও তো। এই বলে বিপাশা কোনো রকম ভাবে পরিস্থিতি সামলে নেয়। আত্মীয়রা চলে যাবার পর বিপাশা রিতিকাকে বলে, রিতিকা, তুমি এসব কথা জানলে কি করে? কে তোমায় এসব বলেছে? আমি তোমাদের ব্যাপারে সবই জানি, তোমার ভাই পাগল সেটাও আমি জানি। আর শোনো, যে তোমায় গয়না দিয়েছে সেই আমাকে এসব কথা বলেছে। রিতিকার এসব কথা শুনে বিপাশার চোখে জল চলে আসে।
তখনই সেখানে অনুরাধা দেবী এবং সোনিয়া আসে। বিপাশা তাদেরকে বলে, মা, আপনারা যদি এভাবে সবাইকে বলে দেন তাহলে আমার বাবাকে তখন সাহায্য করার কি দরকার ছিল? এভাবে জুতো মেরে গরুদান করার তো কোনো দরকার ছিল না। বৌমা, তুমি রীতিকার কথায় বিশ্বাস করছো? আমি কেন এসব কথা ওকে বলতে যাব? আমার তো মনে হয় বড় বৌমাই তার বোনকে ফোন করে এসব কথা বলেছে। মা, আমি আমার মা বোনের সঙ্গে ফোনে কথা বলি, এ কথা সত্যি, কিন্তু আমি তাদের সঙ্গে আমার সংসারের কোনো কথাই শেয়ার করি না, আমায় বিশ্বাস করুন। এই নাও ছোট বৌমা, আমার ফোন থেকে তুমি ভালো করে নিজেই দেখে নাও আমি কোনোদিনও ওদের সঙ্গে কথা বলেছি কি না। বিপাশা অনুরাধা দেবীর ফোন নিয়ে চেক করে এবং সেখানে দেখতে পায় যে 2 ঘন্টার একটা কল লিস্ট রয়েছে। এই দেখে অনুরাধা দেবী বলেন, আরে এটা তো 1 মাস আগেকার ফোন রেকর্ড, তখন তো সবেমাত্র বিয়ের কথা চলছিল। আর 2 ঘন্টা ধরে কে ফোন করেছে? তুমি আমার ফোন নিয়ে একদিন তোমার বোনকে ফোন করছিলে না? হ্যাঁ মা, করেছিলাম, কিন্তু আমি তো মাত্র 5 মিনিট কথা বলেছি। ও বুঝেছি, তার মানে সেই দিনে ফোনটা কাট হয়নি, আর তুই ফোন থেকে সব কথা শুনেছিলিস, তাই তো? বাহ দিদি, তুমি তো এক ঝটকায় সবকিছু ধরে ফেললে। দেখলে তো, তুমি হাঁদার মতো ফোন রাখলে না, আর আমি তোমার ঘরের সমস্ত খবর জানতে পেরে গেছি। একেই বলে ডিটেকটিভ। চুপ কর, তো লজ্জা করে না? নিজে দিদির সংসারের কথা এরকম কান পেতে শুনিস, আবার সেগুলো নিয়ে সংসারে আগুন লাগাস? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আর শোন, কখনো এখানে আসবি না তুই। তোর জন্য আমার এত সাদা সরল যা এত কষ্ট পেল, মায়ের নামে মিথ্যে অপবাদ হলো। এভাবেই সোনিয়া তার বোনকে অনেক অপমান করে। অনুরাধা দেবী তাকে অনেক কথা শোনান। এত সব অপমান শোনার পর রীতিকার সেখানে দাঁড়িয়ে থাকে না এবং সেখান থেকে চুপচাপ চলে যায়। এভাবেই কয়েকদিন পর আবার অনুরাধা দেবীর সংসারে শান্তি ফিরে আসে। বৈশাখী তার স্বামী রাজীব বাবু ও 2 ছেলে অনিমেষ ও মদনকে নিয়ে রায়পুর গ্রামে বসবাস করে। অনিমেষবাবুর বয়স বাড়ার কারণে সে আর কোনো কাজই করতে পারত না। সে সবসময় বাড়িতেই বসে থাকতো, আর তার 2 ছেলে ফ্যাক্টরিতে কাজ করে। বড় ছেলে অনিমেষকে কাজের জন্য মাঝে মাঝে শহরে যেতে হতো। এরকমই ভাবে তাদের দিনগুলো খুব ভালোভাবেই কাটছিল। এমনই একদিন বৈশাখী দেবী অনিমেষকে বলে, বাবা অনিমেষ, শোন না, তোর সঙ্গে না আমার একটা কথা ছিল। দেখ, আমি আর তোর বাবা তোর জন্য 3টে মেয়েকে পছন্দ করেছি। এবার তুই ফটোগুলো দেখে বল তোর কোনটা পছন্দ। মা, তুমি আবার বিয়ে নিয়ে পড়েছো? আমি এখন বিয়ে করতে পারবো না, কারণ এখন অনেক কাজ আছে আমার। আরে বাবা, আমি কি তোকে এখনই বিয়ে করতে বললাম নাকি? তুই শুধু ফটোগুলো দেখে বল কোনটা তোর পছন্দ, ব্যাস, আর কিছুই করতে হবে না। মায়ের কথাতে অনিমেষ 3টে ফটো ভালো করে দেখতে থাকে, কিন্তু তবুও অনিমেষ চুপ করে থাকে। ধুর, তোকে কিছু বলাটাই ভুল হয়েছে আমার। আচ্ছা দেখ, এই মেয়েটাকে দেখ, এর নাম অনিতা, খুব সুন্দর দেখতে, তাই না? তাহলে আমি কি এই মেয়েটার বাড়ির লোকের সঙ্গে কথা বলি? আচ্ছা ঠিক আছে মা, আমি এখন আসছি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে অনিমেষ কাজে চলে যায়। বৈশাখী দেবীরও অনিতাকে খুব ভালো লাগে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বৈশাখী দেবী আর অনিমেষ দুজন মিলে অনিতাকে দেখতে অনিতাদের বাড়িতে যায়। অনিতাকে দেখে বৈশাখী দেবী বলেন, দিদি, আপনার মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা আর বেশি দেরি করতে চাই না। কি মা অনিতা, তুমি বাড়ির কাজকাম সবকিছু পারো তো? দিদি, আমার মেয়ে তো অনেকই সংস্কারী, সব কিছু পারে। বাড়ির কাজকাম তো আমাকে করতেই হয় না, আমার মেয়েই সব কিছু করে নেয়। ওর বাবাকে তো কতবার বলেছিলাম বাড়িতে কাজের লোক রাখার কথা, কিন্তু আমার মেয়ে তো কাজের লোক রাখতেই চায় না, বলে যে সব কাজ আমিই করে ফেলবো। বাহ, তাহলে তো খুব ভালো কথা। যাক, শুনে খুব খুশি হলাম। তাহলে আমাকে আর আমাদের বাড়ির কাজ কিছুই করতে হবে না, এবার আমার নতুন বৌমা বাড়ির কাজ করবে সব। আর হ্যাঁ বৌমা, তুমি এখন থেকেই যে এত বড় ঘুমটা দিয়ে রয়েছো, যাক, এটা দেখে আমার আরো বেশি ভালো লাগলো, কারণ আমার বিয়ের পর থেকে আমিও ঠিক এত বড়ই ঘুমটা দিয়ে থাকতাম। আসলে দিদি, আমার মেয়ে তো একটু বেশি লজ্জাটে, তাই জন্যই এত বড় ঘোমটা দিয়ে থাকে। এভাবেই কথাবার্তা বলতে বলতে তারা 2 পক্ষ মিলে বিয়ের একটা তারিখ ঠিক করে ফেলে। দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর অনিতার সঙ্গে অনিমেষের বিয়ের দিন চলে আসে। বিয়ের দিনও অনিতা অনেক বড় ঘোমটা দিয়েছিল। ঘোমটা দেবার কারণে তার অনেকেই প্রশংসা করছিল। বিয়ের পর অনিতা নতুন শ্বশুরবাড়িতে আসে। এসে অনিতা ঘোমটা মাথা থেকে তুলতেই চায় না। তখন এইসব দেখে অনিমেষের 2 বন্ধু বলে, অনিমেষ, তোর বউ কত লজ্জাটে,
দেখ দেখ আমাদেরকেও মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। আরে বৌদি, আমাদের মুখ দেখালে কোনো অসুবিধা নেই, হা হা হা। তুমি তো আমাদের বৌদি, মায়ের সমান। আরে তুই তো শুধু শুধু বৌদিকে এত জ্বালাচ্ছিস কেন? অনিমেষ দেখ, তোর বউকে শুধু শুধু রাগানোর কথা বলছি। আরে চুপ কর, এখন বলবো না তো কখন বলবো? একটু ইয়ার্কি করছি, তাতেও রেগে যাবে? আরে না না, রাগ কেন? তোরা তো ইয়ার্কি করছিস, তোরা করবি না তো কে করবে? আরে সত্যি আমার বউ খুব লজ্জাটে। এইসবই কথাবার্তা বলছিল আর তার সকল বন্ধু মিলে হাসাহাসি করছিল। এরকমই ভাবে দেখতে দেখতে রাত প্রায় অনেকটাই হয়ে গিয়েছিল। রাতেবেলা অনিমেষ অনিতাকে নিয়ে নিজের রুমে চলে যায়। অনিতা তখনও নিজের ঘোমটা সরাচ্ছিল না। আর এরকম ভাবেই দেখতে দেখতে সকাল হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে অনিতা ফ্রেশ হয়ে রান্নাঘরে আসে। তারপর বৈশাখী দেবী তাকে বলে, বৌমা, এরকম ভাবেই সবসময় মাথায় ঘোমটা দিয়ে থেকো। এরকম ঘোমটা দিয়ে থাকলে সকলে তোমার আরো প্রশংসা করবে। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা তো আমার মাথা থেকে ঘোমটা সরাতেই দিত না। আর এখনকার বউদের তো মাথাতে ঘোমটাই থাকে না। যাক, তুমি যে আমার মাথায় ঘোমটা দিয়েছো এটাই অনেক। এরকম ভাবেই থেকো, কেমন? এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায়। তারপর অনিতা চা নাস্তা বানিয়ে শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে দেয়। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন অনিমেষ কাজে বার হচ্ছিল, ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করে। তারপরে ফোনের ওপাশ থেকে অনিমেষের বস বলে, হ্যালো অনিমেষ, আসলে কাজের জন্য একটু শহরে যেতে হবে। আর হ্যাঁ, ওখানে আমাদের একটা ফ্যাক্টরি রয়েছে, ওখানে কিছুদিন তোমাকে থাকতে হবে। কয়েকদিন বলতে প্রায় 1 বছরের কাছাকাছি তোমাকে থাকতে হবে ওখানে। ওখানে অনেক লোকের চাপ হয়ে গেছে, তাই জন্য তোমাকে ওখানে পাঠাচ্ছি। স্যার, আমার কোনো ব্যাপার নেই, আমি এখানে যেমন কাজ করি ওখানেও তেমন ভাবেই কাজ করে যাব। ওখানে আমার কোনো প্রবলেম হবে না। এই বলে অনিমেষ ফোন রেখে দেয়। অনিমেষের কথা শুনে বৈশাখী দেবী অনিমেষকে জিজ্ঞেস করে, কি রে, কি ব্যাপার? তোর মুখটা এরকম হয়ে গেল কেন? বস কি বললো? মা, কি আর বলবো অনিতা, তোমার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কদিনের মধ্যে বিয়ে হতে না হতেই আমাকে শহরে চলে যেতে হচ্ছে, প্রায় 1 বছরের কাছাকাছি। কি অনিমেষ, তুমি শহরে চলে যাবে? তাহলে আমি কিভাবে থাকবো এখানে? বিয়ে তো মাত্র আমাদের কদিন হলো। তুমি এক্ষুনি আমাকে এভাবে রেখে বাইরে চলে যেতে পারো না। মা, দেখুন না আপনার ছেলে কি বলছে। অনিতা বৌমা, আসলে ওকে না এরকম ভাবেই বারবার শহরে যেতে হয়। তুমি ভেবো না, আমরা সকলেই তোমার অনেক যত্ন খেয়াল রাখবো। আর হ্যাঁ অনিমেষ, তুই একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, কারণ বৌমা কিভাবে একা ছেড়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। কিন্তু তোর কাজের জন্য আমি তোকে বারণও করতে পারছি না। না হ্যাঁ মা, কাজ শেষ হয়ে গেলেই আমি বাড়ি ফিরে আসবো, তুমি কিছু চিন্তা করো না। এই বলে সেদিনই অনিমেষ ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। শহর থেকে বাড়ির জন্য টাকা পয়সা পাঠাতো এবং যোগাযোগ তো রাখতই, কিন্তু তবুও অনিতার মন ভরত না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। অনিতা তার ছোট দেওরের সঙ্গে কথাবার্তা এবং ওঠা বসা করতে শুরু করে। যতদিন যাচ্ছিল অনিতা তার ছোট দেওরের সঙ্গে বেশি কাছাকাছি চলে আসছিল। মদনও বৌদির সঙ্গে হাসি ঠাট্টা করতো। এসব নিয়ে মদনের মা বাবা মদনকে কোনোদিনই কিছু বলতো না, আর তারা এইসব বিষয়ে কিছুই জানতো না। এরকমই ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এখন অনিতার মনের ভিতরে মদনের জন্য ভালো লাগা শুরু হয়। মদন কাজ থেকে একটু দেরি করেই বাড়ি ফিরত, আর অনিতা তার জন্য রোজ রোজ অপেক্ষা করত। এমনই একদিন, বৌদি, তুমি আমার জন্য বসে আছো? আমি তোমাকে কত করে বলেছি তুমি খেয়ে নেবে, আমার আসতে দেরি হয়। আবার এতক্ষণ কেউ কি না খেয়ে বসে থাকি? মদন, তুমি তো জানো তুমি না খেলে আমি খাই না, আর তোমার সঙ্গে খাওয়া তো আমার অভ্যাস হয়ে গেছে। তাই তুমি না আসলে একসঙ্গে না খেলে আমার তো হয়ই না। আচ্ছা আচ্ছা, চলো, বেশি দেরি করো না। মা বাবা তো কখন খেয়ে ঘুমিয়ে পড়েছি, এবার তুমিও খেয়ে নাও আর আমাকেও খাবারটা দিয়ে দাও। এই বলে অনিতা মদনকে খাবার বেড়ে দেয়। তারপর তারা দুজন মিলে একসঙ্গে খাবার খেয়ে যে যার রুমে ঘুমাতে চলে যায়। অনিতা নিজের রুমে শুয়ে শুয়ে মনে মনে ভাবতে থাকে, অনিমেষ আমার কিছুই শখ আশা পূরণ করতে পারছে না। এত দূরে থাকলে কিভাবে আমি ওকে আমার মনের কথাটা বলবো? এরকম ভাবে যে আমার একদমই ভালো লাগছে না। এখন এই মদনই আমার আশা এবং শখ মেটাতে পারে। আমি জানি মদন আমার অনেক খেয়াল রাখে, অনিমেষের থেকেও বেশি খেয়াল রাখছে। এইসব ভাবনা চিন্তা করতে করতে অনিতা ঘুমিয়ে পড়ে। এরকম ভাবেই প্রায় প্রতিদিন অনিতা মদনের সঙ্গে খাবার খেত আর তার সঙ্গে টাইম স্পেন্ড করত। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এদিকে তাদের দুজনের মধ্যে অন্য একটা সম্পর্ক গড়ে উঠেছিল। অনিতা নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে একদিন মদনের কাছে যায় আর তাকে তার নিজের মনের কথাটা বলে দেয়। তখন মদনও তার কাছে এগিয়ে আসে আর সে বলে,
বৌদি তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু এই কথাটা দাদা শুনলে তো আমাকে মেরে ফেলবে। বৌদি এইগুলো কি আমার ঠিক হচ্ছে? ওহো মদন, তুমি তোমার দাদাকে নিয়ে চিন্তা করো না তো। তোমার দাদা আমাকে নিজের সময়টুকুও দিতে পারছে না, আর তুমি তো আমাকে কত ভালোবাসো, আর আমিও তোমাকে কত ভালোবাসি, তাও তুমি তোমার দাদার ভয় পাচ্ছ। মা বাবা জানতে পারলে কিন্তু অনেক খারাপ হবে। মদনের এত কথাতেও অনিতার কোনো কিছুই মনে হচ্ছিল না। অনিতা শুধু নিজের কথাই ভাবছিল। এরকম ভাবেই সেদিনের পর থেকে অনিতা আর মদন একে অপরের অনেকটা কাছে চলে আসে, আর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এরকম ভাবেই প্রায় 7-8 মাস কেটে যায়। একদিন বৈশাখী দেবী বলে, বৌমা, আমি ভাবছি এবার ছোট ছেলের বিয়েটা সেরে ফেলবো। কি বলিস রে মদন, তুই রাজি আছিস তো বিয়েতে? মদন বিয়ের কথা শুনে অনেকটা ঘাবড়ে যায়। তখন মদন অনিতার দিকে তাকিয়ে থাকে। অনিতা ইশারাতে বিয়ে করতে না বলে দেয়। তখন মদন একটু ঘাবড়ে গিয়ে বলে, মা বাবা, আসলে আমি এখন বিয়ে করতে চাই না। চুপ কর, এত বয়স হতে চললো আর এখনো বিয়ে করতে চাস না? এরপরে বুড়ো হয়ে গেলে তোকে আর কোনো মেয়ে বিয়ে করতেই চাইবে না। আমি ওই পাশের গ্রামের মালিনীকে তোর জন্য পছন্দ করেছি। মালিনী খুবই ভালো মেয়ে, আর তোর সঙ্গে খুব ভালো মানাবে। এই কথাবার্তা যখন হচ্ছিল তখন অনিতা সেখান থেকে রেগে চলে আসে। অনিতাকে চলে যেতে দেখে মদন বুঝতে পেরে যায় যে সে অনেক রেগেই সেখান থেকে চলে গেছে। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। বৈশাখী দেবী আর বৈশাখী দেবীর স্বামী মালিনীর বাড়িতে গিয়ে বিয়ের কথাবার্তা ঠিক করে আসে। এদিকে অনিমেষও বিয়ে করতে চলে আসে। বিয়ের 2 দিন আগে অনিমেষ বাড়িতে আসতে অনিতা একদমই খুশি হয়নি। অনিতা মদনের বিয়ে হয়ে যাবে বলে সে অনেক কষ্ট পাচ্ছিল। তেমনই একদিন অনিতা যখন তার রুমে ছিল তখন মদন তার কাছে যায় আর বলে, বৌদি আমাকে তুমি ক্ষমা করো, মা বাবার জোর জবরদস্তি আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আর মা বাবার উপরে আমি কোনো কথা বলতেই পারবো না। আর হ্যাঁ, দাদা আমাদের এই সম্পর্ক ব্যাপারটা কিছুই জানবে না, আর আমি দাদাকে কোনো রকম ভাবে কষ্ট দিতে চাই না। মদন, এ বিয়ে তুমি কোনো মতেই করবে না। দেখো, তুমি শুধু আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি। মদন আর অনিতা যখন এসব কথা বলছিল তখন অনিমেষ দরজার বাইরে দাঁড়িয়ে সবকিছুই শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। নিজের মনের ভেতরে একদম চুপ করে গিয়েছিল। দেখতে দেখতে মদন আর মালিনীর বিয়ের দিন চলে আসে এবং তাদের বিয়েও হয়ে যায়। মদন মালিনীকে বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে নিয়ে চলে আসে। বৈশাখী দেবী নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভিতরে তোলে। আরে আরে, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম। মালিনী, রান্নাঘরেতে দুধের গ্লাসটা রাখা রয়েছে, ওটা তোমাকে আজকে ছোটদাকে খাওয়াতে হবে। যাও, তুমি দুধের গ্লাসটা নিয়ে আসো। অনিতা মালিনীকে দুধের গ্লাসটা আনতে পাঠিয়ে দেয়। তারপর অনিতা নিজে মদনের রুমে চলে যায় আর মদনের সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। এ কি, এ তুমি কি করছো? এখনই যদি মালিনী চলে আসে আমাদের খারাপ ভাববে। তুমি এখানে কিসের জন্য এসেছো? এক্ষুনি চলে যাও এখান থেকে। মদনের কথা শেষ হতে না হতেই মালিনী সেখানে চলে আসে। মালিনী বৌদিকে এরকম অবস্থায় দেখে তার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে যায়। দুধের গ্লাস পড়ে যাওয়ার শব্দ শুনে সেখানে সকলেই ছুটে আসে। অনিমেষ, বৈশাখী দেবী এবং অনিমেষের বাবা, তারা সকলেই মদন এবং অনিতার এরকম ব্যবহার দেখে। বৈশাখী দেবী খুব রেগে যায়। তখন বৈশাখী দেবী অনিতাকে আর মদনকে অনেক কথাবার্তা শোনাতে থাকে। তারপর অনিতা নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চেয়ে নেয় আর মদনও ক্ষমা চেয়ে নেয়।